আরজিকর আন্দোলনের মুখ তিন চিকিৎসকের পোস্টিং ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। পোস্টিং বিতর্কে ব্যাখ্যা চেয়ে বিক্ষোভ দেখালেন চিকিৎসকরা। দেখা করলেন না স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য সচিব বলেন নিয়ম মেনেই পোস্টিং হয়েছে, কারো অভিযোগ থাকলে সেটা লিখিত দিতে। আর এদিকে এর মধ্যেই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে কথা বলতে গেলেন 6 জন। স্বাস্থ্য ভবনে ঢোকার চেষ্টা করলে বাকিদেরও আটকালো পুলিশ। কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় দেখুন। 19 জন 20 জন যারাই ভেতরে আছে তারা চুপচাপ বসে আছে এবং তারা কোনো আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের। না এক মিনিট, আমি এনফোর্সমেন্ট অফিসার আমি আপনি যদি আমাকে না বলেন আমি বলুন আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন বলুন। আপনারা ওখানে যে আছেন অফিস হয়ে গেছে, আপনারা ওখানে অবস্থান করেছেন, এখন কথা হচ্ছে, কথা হয়ে যাওয়ার পরে আপনারা যেরকম যা ঠিক করবেন সেই হিসেবে করা হবে। না ওনাকে আপনি আটকাচ্ছেনটা কি এই গ্রাউন্ডে যে এখন অফিস বন্ধ হয়ে গেছে, এখন অফিস উনিও তো কথা বলতে যাবে এখানে কার সাথে কথা বলবো? ডিএমই সাহেব বলুক আমি ছেড়ে দেবো। আপনি বুঝতে পারছেন ডিএমই সাহেব বলুক আমি ছেড়ে দেবো। ডিএমই সাহেব বলুক আমি ছেড়ে দেবো। ডিএমই সাহেবের উপর এটা নয়, ওনার এখতিয়ার আছে ভেতরে যাওয়া। ডিএমই সাহেব উনিও একজন ডাক্তার। না উনিও একজন ডাক্তার। এখতিয়ার যাই থাকুক না কেন, আবার এখতিয়ার যাই থাকুক না কেন কি করে হয়? কথাটা যদি না বলতে দেন তাহলে এখনো আছে। ডিএমই সাহেব তো এখনো আছে। আর ডিএমই সাহেব আপনি বলুন না, আপনি কি জানেন না প্রিন্সিপাল হাত নিচে করুন দাদা, সামনে ক্যামেরা নামান। ফাইন, আপনারা ওনাকে বলুন যে একজনকে। না আমি ওনাকে বলার কি? আমি আমি ওনাকে বলার কি? অলমোস্ট প্রবলেম নরমাল যা হোক না কেন আমাকে আমার কাছে আমি কত বেড়ে যাওয়ার কথা। মেডিকেল এডুকেশনের সাথে যদি একজন ডাক্তারি ছাত্র কথা বলতে বলো না, আপনি বলুন না। তাই জন্য তো যেতে চাইছি। আপনি ফোন করে বলেন। আমি ফোন করব। ডিএমই কে কেন ফোন আপনাদের যে 6 জন আছে তাদেরকে বলুন যে আমাদের আরেকজন আছে। ডিএমই কে কেন ফোন করব? ধৃষ্টতা, অবভিয়াসলি ধৃষ্টতা। আমি আপনাদের বলছি, আপনি ওনাকে বলুন, ওনাটা আপনাদের 6 জন গেছে তো, বলুন যে আরেকজন যেতে চান। না ওনার সর্বদা কি আমাদের এইটা তো না কি হ্যাঁ বলুন। ওনাকে বলুন, উনি যদি 6 জনকে জিজ্ঞেস করব যে ওই আরেকজন আসবে 6 কিনা। জন আপনারা আছে ওনাদের বলুন যে আমাদের আরেকজন আছে, তাকে আমরা আনতে চাই। ডিএমই সাহেব যদি বলে দেয় আমরা কথা বলে ওনাকে অ্যালাউ করব। আপনি বলুন সেটা। 18 জন 19 জন 20 জন যারাই ভেতরে আছে তারা চুপচাপ আমরা বসে কথা আছে। বলবো আরো বিষয়ে আপনাদের সামনে আমি তুলে একটা প্রশ্ন ধরবো। করতে পোস্টিং বিতর্কের পাশাপাশি যে অবস্থা এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তৈরি হয়েছিল সন্দীপ, কিঞ্জল নন্দ চিকিৎসক বাইরে অপেক্ষা করছেন, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। ঠিক কি কারণে ঢুকতে দেওয়া হলো না, তাকে না অন্য কাউকে? ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেই সময়? দেখো, শুধু কিঞ্জল নন্দ নয়, কিঞ্জল নন্দ সহ জুনিয়র ডাক্তার ফ্রন্টের আরও একাধিক সদস্য তারা ভেতরে ঢুকতে চান। কেন তারা ভেতরে ঢুকতে চান তার কারণ অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের বাকিরা। আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার সহ আরও জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা তারা অবস্থানে বসেছেন। সেই অবস্থানে তাদের পাশে দাঁড়াতে জুনিয়র ডাক্তার ফ্রন্টের বাকিরা যখন আসে তখনই পুলিশ তাদেরকে এই স্বাস্থ্য ভবনের মেন গেট, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই দেখো তুমি, তালা ঝুলছে, সেই তালা লাগিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের মেন গেটে। সেই তালা লাগিয়ে স্বাস্থ্য ভবনে সবাইকে আটকে দেওয়া হয়েছে, কোনো বাইরে থেকে কেউ যাতে স্বাস্থ্য ভবনে ঢুকতে না পারেন। এবং বাইরে পুলিশ এরকমই মানব ঢাল তৈরি করেছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা স্বাস্থ্য ভবন এই মুহূর্তে দুর্গে পরিণত করা হয়েছে এবং এই স্বাস্থ্য ভবনের ভেতরে কেউই প্রবেশ করতে পারবেন না, সেই নির্দেশ দেওয়া হয়েছে বিধাননগর পুলিশের তরফে। এই পরিস্থিতিতেই উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা। র্যাব মোতায়েন করা হয় এই স্বাস্থ্য ভবন চত্বরে, এখনও র্যাব মোতায়েন রয়েছে এবং জুনিয়র ডাক্তার ফ্রন্টের বাকি যারা রয়েছেন তারা ভেতরে ঢুকতে চান, তাদেরকে আটকে দেয় পুলিশ। এই মুহূর্তে জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে সদস্যরা এখানে অবস্থানে বসেছিলেন তাদের 6 প্রতিনিধির সঙ্গে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি বৈঠকে বসেছেন। বৈঠকের বিষয় হচ্ছে একটাই, যে 3 চিকিৎসক সিনিয়র রেসিডেন্ট হিসেবে তাদেরকে যেখানে পোস্টিং দেওয়া হয়েছিল সেই পোস্টিংয়ের জায়গা থেকে তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। তারা কাউন্সেলিংয়ের মাধ্যমে যেখানে পোস্টিং পেয়েছিলেন সেখান থেকে যখন ফাইনাল লিস্ট বেরোয় দেখা যায় যে তাদের কাউন্সেলিংয়ে নির্ধারিত জায়গা থেকে তাদেরকে অন্য দূরবর্তী জেলায় বদলি করে দেওয়া হয়েছে এবং সেটা এখানে আরজিকর আন্দোলনের প্রথম সারির মুখ হিসেবে যারা পরিচিত ছিলেন তাদের সাথেই এই ঘটনাটা ঘটে বেছে এমনটাই অভিযোগ উঠছে। প্রায় 1,500-এর বেশি চিকিৎসকের কাউন্সেলিং হয়েছে, তাদের বিভিন্ন জেলায় তারা পোস্টিং পেয়েছেন এবং তাৎপর্যপূর্ণভাবে এই 1,500-এর মতো চিকিৎসকের মধ্যে 3 জনকে শুধুমাত্র তাদের যে প্রথমে যে কাউন্সেলিংয়ের পরে তাদের যে পোস্টিং হয়েছিল শুধুমাত্র 3 জনকে তাদেরকে অন্যত্র দূরবর্তী জেলায় পোস্টিং দেওয়া হয়েছে। এ নিয়েই যাবতীয় বিতর্ক, এ নিয়েই কিন্তু একেবারে এই নিয়েই যাবতীয় বিতর্ক, এই নিয়ে অবশ্যই আমরা আলোচনায় আসবো। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাইও আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে চিকিৎসক কিঞ্জল নন্দ কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে।
প্রথমে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে আমরা এখানে এসেছিলাম 4 জন মেডিকেল স্টুডেন্ট ডাক্তার, তারা আমরা এখানে খুব শান্তভাবে এখানে কথা বলছিলাম। হঠাৎ করে দেখা গেল একজন পুলিশ আমাদেরই একজন ডাক্তারের গায়ে হাত তুলেছে। আমি বললাম যে স্যার আমরা কি এখানে অনৈতিকভাবে এসেছি? আমরা তো এখানে ডিএমই স্যার আছেন, তার সাথে দেখা করতে এসেছি, কথা বলতে এসেছি। তাহলে সেই জায়গায় একজন পুলিশ হঠাৎ করে এনার গায়ে হাত তুললেন কেন? কোনো তো মানে নেই, সেও তো একজন ডাক্তার, সে কি অন্যায় কিছু করেছে? তাহলে এই যে জায়গাগুলো, একটা স্বাস্থ্য ভবন, সেখানে একজন ডাক্তার যদি মানে এরকমভাবে বারবার ঢুকতে গেলে বাধার সম্মুখীন হয়, তাহলে বুঝতে হবে যে স্বাস্থ্য ভবনে কারা আছে, সেটা নিয়ে খুব প্রশ্ন থেকে যাচ্ছে। উনি বলছেন ডিউটি আওয়ার্সের পরে আমি ঢুকতে পারবো না, তাহলে আমি তো ডিউটি করে এসেছি, আমি তো আমার হসপিটালে ডিউটিটা করে, আমি তো আমার ডিউটি আওয়ার্সের মধ্যে এখানে আসিনি, আমি তো আমার হসপিটালে ডিউটি আওয়ার্সের পরে এসেছি। সেখানে তো আমার যিনি ডিএমই আছেন তার সাথে আমি দেখা করব, এটা সিম্পল কথা। কেন ঢুকতে দিলেন না? ডাক্তারের গায়ে কেন হাত তুললো পুলিশ? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন কি চিকিৎসক কিঞ্জন নন্দ। আপনারা শুনলেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? কেননা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করতে গেছেন চিকিৎসকদের 6 জন। একদমই, তোমাকে তার আগে দেখাবো গেটের অপর প্রান্তে যেমন সন্দীপ রয়েছে, গেটের এই প্রান্তে বাইরে আমরা রয়েছি, দেখতে পাচ্ছ এই দৃশ্য। এখানে পুলিশের পক্ষ থেকে পদস্থ কর্তা যারা রয়েছেন এবং স্বাস্থ্য ভবনের যারা কর্মী তারাও কিন্তু গেট নিয়ে বেরোচ্ছেন এবং প্রত্যেকেই বাইরে আছেন এবং এইখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য আছে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন। এই মুহূর্তে আপনারা সবাই এখানে ল অ্যান্ড অর্ডারে আছি, এখন কোনো মন্তব্য দেবো না, সময় যদি দরকার পড়লে পরে মন্তব্য দেবো। থ্যাংক ইউ। আচ্ছা, দেখতে পারলে এবার এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি আমার সহকর্মী দিব্যেন্দুকে দেখাতে বলবো যে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, তাদের পক্ষ থেকে অনেকে আছেন, ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনারা কি বলবেন এই যে পোস্টিং নিয়ে যে বিতর্ক হচ্ছে, যে সিনিয়র রেসিডেন্টদের কেন হচ্ছে, আপনাদের কি অভিযোগ? না, এটা বিতর্কের প্রশ্নই নয়, এটা পরিষ্কার একটা প্রতিহিংসামূলক আচরণ। কেন বলছেন? অভয়ার আন্দোলন, এই আন্দোলনের যারা অগ্রণী মুখ, এই 3 জনকে আপনারা জানেন যে তারা সরকারি চাকরি করেন না, তারা পিজিটিসিপ শেষ করে তারা বন্ডেড এসআরের যে কাজটা সেটা করছেন। প্রথম বছর তারা মেডিকেল কলেজগুলিতে এরকম নিয়োগ পান, পরের 2 বছর হচ্ছে যে জেলা বা সাব ডিভিশন হাসপাতালে, যেটা হচ্ছে দেবাশিস হালদারের ক্ষেত্রে হয়েছে, এবং পরের আশফাকুল্লাহ এবং অনিকেতের জন্য যেটা হয়েছে যে সেটা হচ্ছে তারা এই বছর পাশ করেছে, 3 মাস আগে তাদেরকে কোনো পোস্টিং এতদিন ধরে দিল না, টালবাহানা করে কাটালো, কারণ আমাদের জানা নেই। তারপরে তাদেরকে কাউন্সেলিং করে তাদেরকে যে পোস্টিং দেওয়া হয়েছিল সেই পোস্টিংটার থেকে পরিবর্তন করে অন্য জায়গায় দেওয়া হলো। হ্যাঁ, এই জায়গাটাতেই স্বাস্থ্য দপ্তরের একাংশের বক্তব্য যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে, এসআরদের নির্দিষ্ট করে এখানেই কোনো জায়গায় পোস্টিং দেবে সেটা কখনোই স্থির করা থাকে না, এমনটাই দাবি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। হ্যাঁ, এইখানে যদি স্বাস্থ্য দপ্তর যদি এই দাবি করেন, এই দাবিটা সর্বৈব সার্বত্যাহীন। কেন? কারণ হচ্ছে কি যে এখানে একমাত্র এই 3 জনের শুধু অন্য জায়গায় হচ্ছে যে পোস্টিংটা করা হলো, এই লিস্টের এতজনের মধ্যে আর কোথাও কিছু করা হলো না। প্রথম লিস্টের প্রায় 778 জন এবং দ্বিতীয় লিস্টের প্রায় সমান সংখ্যার একটা যে লিস্ট বেরিয়েছে 871। তার এর মধ্যে মাত্র 3 জনকে বেছে করা হলো। আর কারো তো কাউন্সিলিংয়ের ভিতর দিয়ে তারা যে জায়গাটা খুঁজে নিয়েছিল। আপনারা কেন বলছেন যে আরজিকর আন্দোলনে আরও অনেকেই তো মুখ ছিল, আরও অনেকেই ছিল? আমাদের যেটা মনে হচ্ছে আরও অনেকেই মুখ ছিল, এবং এটা আপনারা জানেন যে আরজিকরের আন্দোলন যখন শুরু হয়েছিল সেই আন্দোলনে বাংলার মেয়েকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এবং তার পরবর্তীকালে নাগরিক সমাজের যে আন্দোলন, চিকিৎসকরা যার সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছিল, সেখানে হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, এই সবটা হচ্ছে মানুষের চোখের সামনে চলে এসেছিল। স্বাভাবিকভাবেই এই আন্দোলনের যারা অগ্রণী মুখ হিসেবে আপনারা জানেন যে যারা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, নাগরিকদের বিরুদ্ধে পুলিশি হেনস্থার তারা শিকার হয়েছে, একাধিক সিনিয়র চিকিৎসক তাদেরকে বদলি করা হয়েছে, মেডিকেল কাউন্সিলকে লেলিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। এবং পুরোটাই এর পেছনে প্রতিহিংসা দেখছেন, যেমন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় তেমন অন্যান্য চিকিৎসকরা। আমি এখানে অর্ণবের কাছে আসবো। 2024-এর 8ই অগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা একেবারে তোলপাড় পড়ে যায় গোটা দেশে, এবং সেই দিন থেকে, যেদিন থেকে দেহ উদ্ধার হয় সেই সময় থেকে আরজিকর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি শুরু করেন, তারা আন্দোলন শুরু করেন, এবং যে 3 জন মুখ ছিলেন অন্যতম মুখ, তাদের বেছে এইরকম ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আসছি অর্ণব আপনার কাছে। এই মুহূর্তে আসফাকুল্লাহ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়ার। কি বলছেন আসফাকুল্লাহ নাইয়ার, কি অভিযোগ তার শুনবো। ডক্টর নাইয়ার বলুন। দেখুন,
হ্যাঁ, প্রথম কথা হলো এটা শুধুমাত্র প্রতিহিংসা নয়, এটা প্রতিহিংসার থেকেও অনেক বড় একটা ব্যাপার বলে আমরা মনে করি। প্রতিহিংসা হবে, আন্দোলন করলে প্রতিহিংসা হবে, তার জন্য এফআইআর হওয়া, বাড়িতে যাওয়া, পুলিশ হানা দেওয়া, কেস আপনার হাইকোর্ট, এগুলো সয়ে গেছি। কিন্তু এখানে যে জিনিসটা নিয়ে আমাদেরকে বেশি চিন্তিত করছে এবং যেটা নিয়েই আজকের আমাদের প্রতিবাদ, সেটা হলো যে এই পোস্টিং বা এই হঠাৎ করে নাম চেঞ্জের জায়গাটা, এটা শুধুমাত্র 1600 জনের মধ্যে 3 জনের হয়েছে বেছে বেছে। এই জন্য হয়েছে যে আমরা আন্দোলনে ছিলাম, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো যে আপনার কাউন্সেলিং প্রসেস যেটা মেরিট বেস, যে পড়াশোনা করার পরে একজন একটা তার মেরিটে যে চয়েস ফিল করতে পারবে, সেই ব্যাপারটাকে একটা আপনার অস্বীকার করার একটা প্রচেষ্টা হয়েছে। যেখানে কি হবে, ভবিষ্যতে আপনি ভাবুন, যদি দেবাদার উদাহরণ দিই, দেবাদা ভালো পড়াশোনা করে ভালো নাম্বার পাওয়ার জন্যই কিন্তু হাওড়া হসপিটাল পেয়েছিল। এখন অনেকজন আছে যারা কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ হয়তো করেনি, কিন্তু দেখা যাবে তারা নন বন্ডেড এসার, তাকে আপনার দেখা যাবে যে কোনো এক জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া হলো ওই হাওড়ার ওখানে, যেখানে দেবাদা নাম্বার পেয়ে একটা জায়গা চয়েস করেছিল, কিন্তু দেবাদাকে দেওয়া হলো মালদার গাজল। তার মানে যে পড়াশোনা করে ভালো নাম্বার পেলে আপনি আপনার চয়েস বা আপনার যে পছন্দ সেই জায়গাটা পেতে পারেন, সেই জায়গাটাতে একটা বুড়ো আঙুল দেখানোর প্রচেষ্টা হয়েছে। যেটা ভবিষ্যতে কোনো ছেলে, এটা এইভাবে ভাববেন, কোনো ছেলে মেডিকেল কলেজ কলকাতায় চান্স পেল, কিন্তু সে আপনার কাউন্সেলিং করার পরে তাকে হঠাৎ একটা চিঠি ধরিয়ে দেওয়া হলো যে আপনি চলে যান মালদা মেডিকেল কলেজে, আপনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। এখন সমস্ত মেডিকেল কলেজে পড়লেই সে এমবিবিএস ডাক্তার হবে, এটা নিয়ে আপত্তি নেই। আমরা সব জায়গায় চিকিৎসা করলে চিকিৎসাই করব, এটা নিয়েও আপত্তি নেই। ঠিক ওই রকম কিন্তু যে ওই কাউন্সেলিং প্রসেস, যে মেরিটের যে সম্মান, মেধার যে সম্মান, সেই জায়গাটা একটা আঘাত করে দেওয়া, একটা এক্সাম্পল সেট করা হচ্ছে যে আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করো তাহলে মেধাটাকেও ভ্যালু দেবো না, যেটা আমাদের সবচেয়ে বড় হাট করেছে, এবং তার বিরুদ্ধেই প্রতিবাদ। একদম। ডক্টর নাইয়ার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি অর্ণবের কাছে আসবো। অর্ণব, সত্যি তো স্বাস্থ্য সচিব যে কথা বলছেন যে নিয়ম মেনে হয়েছে, হ্যাঁ সত্যি তো নিয়ম মেনে, এই জায়গা অবধি তো কোনো সমস্যা নেই, কোনো গন্ডগোল নেই, যে কথা ডক্টর নাইয়ার বলছেন এবং অন্যান্য চিকিৎসকরা বলছেন। কিন্তু ফাইনাল লিস্টে সেটা বদলে কেন? এখানে তো মেধা সম্মান দুটোই তো মার খাচ্ছে, যে কথা চিকিৎসকরা বলছেন। যে কথা এই চিকিৎসকরা বলছেন সেটা তাদের একটা ব্যাখ্যা, যতক্ষণ না পর্যন্ত মেডিকেল কাউন্সিলের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিচ্ছে বা পূর্ণাঙ্গভাবে বলছে কিভাবে করা হচ্ছে, কিভাবে কাকে কোথায় পোস্টিং দেওয়া হয়েছে বা কোথায় কাকে পাঠানো হচ্ছে। এবং একটা জিনিস আমরা সবাই জানি, পুলিশের ক্ষেত্রে কি হয়, পুলিশের ক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যে বদলি হয়। এক্ষেত্রে ডাক্তারবাবুদের যে গ্রামে যেতে হবে, শুধু 3 জনের গ্রামে যেতে হবে, মানে 1600 জনের মধ্যে 3 জনের হয়েছে। 1600 জনের মধ্যে আগে সেই পুরো যে লিস্টটা আসুক, কে কোথায় পেয়েছে। আগের থেকে এরকম ভাবে একতরফা এরকম সরাসরি ভাবে বলে দেওয়া, এটা একেবারে ঠিক নয়। না, লিস্ট এসেছে, এই জিনিস না লিস্ট এসেছে, ডক্টর নাইয়া কি বলছেন? তারা হোলি একদম দাও, এটা ভাবার কোনো কারণ নেই। তারা হোলি একদম দাও না। শুনুন কেউ এক মিনিট অর্ণবদা প্রথম, হ্যালো 1 মিনিট, অর্ণবদা প্রথম দুটোই ভুল কথা বললো, জাস্ট আমি কারেক্ট করে দিচ্ছি। পূর্ণাঙ্গ লিস্টটা এসেছে, আপনি দেখে নিতে পারেন, নাম্বার 1। আর নাম্বার 2 যেটা বললেন পুলিশের উদাহরণ, পুলিশরা চাকরি করে, আমরা যারা এই লিস্ট চেঞ্জ হচ্ছে এরা কেউ চাকরি করি না, এই জিনিসটা বুঝে আপনি কথা বলুন অর্ণবদা। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে 2 বছর যেতে হবে, জেলায় যেতে হবে বা এই যেতে হবে, এই প্রসেসটা কিন্তু সকলের ক্ষেত্রেই আছে, মানে সকলের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আপনি যদি 1600 ক্ষেত্রে কেন হলো প্রশ্নটা এখানে। আর সবার মতোই কাউন্সিলিং এর পর মেধার ভিত্তিতে পছন্দসই জায়গায় পোস্টিং পেয়েছিলেন চিকিৎসকরা। 3 জন চিকিৎসক কেন বারবার একেবারে বিতর্কের মুখে উঠে আসছে? কারণ আরজিকর আন্দোলনের এই 3 চিকিৎসক, আশফাকুল্লাহ নাইয়া, ডক্টর নাইয়া আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর নাইয়া, স্বাস্থ্য সচিব আপনাদের সঙ্গে দেখা করেননি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে তারপর আপনারা দেখা করতে যান, কি কথা হয়? আপনারা আপনাদের অভিযোগ জানালেন? দেখুন, আমরা আমাদের অভিযোগ তো লিখিতভাবে সকালে জানিয়েছিলাম, কিন্তু কথা আমরা যেটা ওনাকে জিজ্ঞাসা করি যে আপনি বলুন, যদি কোনো নিয়মে, কোনো প্রসেসে, কোনো রিকোয়ারমেন্ট ওই এলাকার কোনো ডাক্তারের দরকার হতো, তাহলে সেই অনুযায়ী অবশ্যই আপনারা নোটিশ বার করে আপনারা স্পেশাল কারণ দেখিয়ে আমাদেরকে কাউকে কোথাও শিফট করাতে পারতেন। কিন্তু 1600 জনের মধ্যে, প্রায় 1600 জনের মধ্যে এই 3 জনের আপনাদের হঠাৎ মনে হলো যে ওই জায়গায় গেলে আপনার হচ্ছে যে স্বাস্থ্যের উন্নতি হবে বা অবনতি হবে, যাই হোক। তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে কোনো উত্তর আছে কি যে এটা কেন করলেন? তো ওনারা বললেন যে কোনো আমাদের কাছে উত্তর নেই, এটা গভর্নমেন্টের অর্ডার। আমরা বললাম আপনারা তো গভর্নমেন্টেরই পার্ট, আপনাদের কাছে নিশ্চয়ই কোনো উত্তর থাকবে। কিন্তু কোনো উত্তর ওনাদের কাছে নেই। এবং যেটা যখন আমরা বললাম যে এটা আমাদের সঙ্গে ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে, আপনারা কি বলছেন,
তখন বললেন যে আমরা এটা নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না, কারণ এর আগেই আমরা যিনি সাইন করেছিলেন স্পেশাল সেক্রেটারি, তিনি কিন্তু বলেছেন যে এটা আমরা জানি এটা ইললজিক্যাল, লজিকের পিছনে কিছু নেই, কিন্তু উপর থেকে আমাদের অর্ডার আছে তাই করতে হবে। আচ্ছা, উপর থেকে অর্ডার আছে, এরপর আপনাদের অবস্থান কি? মাফ করেন, তাহলে বুঝতে পারবেন। এরপর দেখুন, আমরা তো লিগ্যাল প্রসেসে অবশ্যই যাব, যে এর শেষ আইনত কি আছে সেটা আমরা অবশ্যই একেবারে আপনারা আপনাদের আইনি পদক্ষেপ মেনে এগোবেন। আমি রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, অর্থাৎ এই যে স্পেশাল সেক্রেটারি তিনি বলেছেন না সত্যি অন্যায় হয়েছে, তাহলে অন্যায় তো হয়েছে, স্বাস্থ্য সচিব বলছেন নিয়ম মেনেই সবটা হয়েছে, সমস্যাটা কোথায়? যে চিকিৎসকরা 3 জন চিকিৎসক যেটা দাবি করছেন। না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা সরকারি চাকুরিতে যেভাবে নর্মাল ট্রান্সফার হয়, এটা ঠিক সেই ট্রান্সফার নয়। এদের একটা মেরিট বেস ব্যাপার আছে, কাউন্সেলিং হয়েছে, অর্থাৎ কাউন্সেলিংয়ে যে যেরকম পারফর্ম করে সেই অনুযায়ী তার হয়তো পোস্টিংটা হওয়ার কথা, সেই অনুযায়ী পোস্টিং হয়েছিল বলে তো জানা যাচ্ছে। পরে তাদেরকে অন্য জায়গায় দূরে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ সরকার কোথাও এই ডাক্তারদের আন্দোলনে ভয় পেয়ে গেছে, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, মনে করছে এদের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, এই জায়গায় যদি থাকে আরও বড় আন্দোলন এরা করতে পারবে, তাই দূরে চলে দাও, তারপরে একদম আন্দোলনটা ভেঙে দাও। তাই এই যদি লক্ষ্য হয়ে থাকে যে সরকার সংবিধানের দ্বারা মানে দায়বদ্ধ, সংবিধান স্বীকার করছে, বলে দিচ্ছে যে প্রতিবাদ করাটা গণতান্ত্রিক অধিকার, সুতরাং সেই যদি গণতন্ত্রের সংবিধানের প্রতি তার যদি আর বিশ্বাস থাকে, তাহলে এদের কেন সরাচ্ছে? এরা ইয়ং ডাক্তার, এদের কেরিয়ারের ব্যাপার রয়েছে, দূরে চলে গেলে যেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই এরা সেভাবে তাদের কাজকর্ম গবেষণা করতে পারবে না, সুতরাং এদের তো কলকাতায় গিয়ে যতটা একদম। এই চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়ার ডিগ্রি নিয়ে পুলিশ কি ভূমিকা পালন করেছিল সেটাও আমাদের মনে আছে, কিন্তু আপনি বললেন সরকারের ভূমিকা। আমি বিমলদার কাছে আসবো। বিমলদা, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে আমি ব্যবস্থা নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক, আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তাহলে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। উনি যা যা বলেন ঠিক উল্টো উল্টো তো করেন। এর আগে এই শিক্ষকদের নিয়ে যা যা বললেন ঠিক উল্টো উল্টোগুলো ঘটলো আজকে। তো এই একটা কথা আছে না, জিকে মেরে বউ বলেছিলেন ত্রিপুরায় 10,323 জনকে চাকরি দেবেন, দিয়েছেন? এখন আপনি কিছু জানেন, আপনি কিছু জানেন, চলে গেছে তো। আমি বললাম আমি যা সবটা জানি, একদম না বাজে কথা। এটা নিয়ে চ্যালেঞ্জ করেন না, আপনি এইমাত্র বললেন, এইমাত্র এই কথাটা বলেছেন, জানেনই না আপনি প্রতিশ্রুতি শব্দটা এইমাত্র বলেছেন। প্রতিশ্রুতি শব্দটা এইমাত্র বলেছেন, আপনি তো জানেনই না, এইমাত্র বলেছেন, বলে আপনি বলছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইউ আর শোয়িং ইওর ইগনোরেন্স। আমি আপনার জন্য আমার করুণা হচ্ছে। আমার কথা আমি জাস্ট একটা লাইনেই বলি, সেটা হচ্ছে যে ঝিকে মেরে বউকে শেখানো, যে আগামী দিনে জেনে সরকারের বিরুদ্ধে কেউ কথা না বলে, কিন্তু এই সরকার জেনে রাখুক এবং সরকার হয়ে দালালি করে তারা জেনে রাখুক যে এই আন্দোলন চলবে, আর যারা এখন নির্লজ্জের মতো সরকারকে সমর্থন করছে তারা আগামী দিনে এই পরিস্থিতিতে পড়ার জন্য নিজে রাস্তা রেডি করছে। তারা দেখাচ্ছেন গোটা ভারতবর্ষ হুমকি দিচ্ছে, গোটা ভারতবর্ষ দেখছে জনবিদ্বেষী একটা সরকার, জনবিদ্বেষী একটা দল, এই হুমকি জনবিদ্বেষী দল, মানুষের বিরোধী একটা দল, গোটা ভারতে এই কাজটা করছেন, দিন আসবে ভারতে এই কাজটা করছেন, আপনারা গোটা ভারত জুড়ে করছেন। এই অভয় আন্দোলনের সময় কি করেছেন আপনারা? আপনারা দিল্লিতে কি করেছেন? আমার নাম কনিনিকা, প্লিজ। মাননীয় মমতা ব্যানার্জি 360 ডিগ্রি সবসময় ঘুরে যান, বিভিন্ন সময় আমরা দেখেছি, এক্ষেত্রেও তাই। 1600 জনের মধ্যে ওরা বলছেন, ডক্টর নাইয়া যে কথা বললেন যে আমি এই বিষয়টাতে জোর দিতে চাইছি আরও, এক তো নিশ্চিত প্রতিহিংসারও পরে আরও কিছু, ওই যে মেধার প্রশ্নটা, অর্থাৎ আরজি করে যে বিষয়টা হয়েছে, বলছি রেপ মার্ডার, প্রাতিষ্ঠানিক রেপ মার্ডার দুর্নীতি, তাহলে এক্ষেত্রেও কি একটা ইনস্টিটিউশনালাইজই দুর্নীতির প্রশ্ন এক্ষেত্রে আসছে না, যে মেধাকে বাইপাস করে দাও আর নিজেরা যা খুশি যা চাইবো তাই করো? এটা তো তারই প্রমাণ। আর তাতে যারা প্রতিবাদ করবে তাদের জন্য প্রথমে তো তারা পেয়েছিলেন মেধার ভিত্তিতে, সেই কারণ তাহলে পেয়েছিল কেন, পেয়েছিল আর তারপরে করলো কেন? তাহলে সেই দেয়ার বুকে সাহস নেই যে যেখানে হয়েছে সেখানে দিই, কারণ এটার মধ্যে দিয়ে আরো অন্যদেরকে ভয় দেখাবে যে তোমরা করো না, তোমরা কিছু করো না। কিন্তু ভুল করছেন যে এরকম ভয় দেখালে ভয় পায় না লোকেরা, যারা প্রতিবাদ করতে নামে তারা অনেক অনেক ভেবে নামেন প্রতিবাদ করতে, আর সেই প্রতিবাদ করতে যারা নামেন তারা ভয় পায় না, উল্টে আরো অনেক বেশি মানুষ রাস্তায় নামবেন। এদের প্রতি যে অন্যায় করা কথা বলছেন, সেই চিকিৎসকদের কথা আমরা একটু শুনে নিই। চিকিৎসক অনিকেত মাহাতো এবং চিকিৎসক দেবাশিস হালদার, তারা ঠিক কি অভিযোগ করছেন দেখুন। আমরা বারবার চেয়েছিলাম কথা বলতে এবং কি সদুত্তর সেই সদুত্তর পেতে। তাহলে আমরা আগেও এই জায়গাটা বলেছি যে এটার কোনো রুটিন বদলি বা রুটিন ট্রান্সফারের জন্য আমরা নয়, আমরা স্বাস্থ্য ভবনের সামনে এখনও থাকছি, অবস্থান আমাদের যেরকম ছিল সেরকম কন্টিনিউ করছি। বাকি জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমস্ত সুবায়নদের যারা আছেন
যারা মনে করেন যে এই যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা মেনটেন করা উচিত, সেই স্বচ্ছতা থাকা উচিত, তাদের উদ্দেশ্যে আমাদের দাবি, তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান যে আপনারা আসুন এবং যে স্বচ্ছতার প্রক্রিয়া শুরু হয়েছিল সেই স্বচ্ছতার প্রক্রিয়াকে যাতে আমরা চলমান রাখতে পারি। ওনার দিক থেকে একটাই অর্ডার, গভর্নমেন্টের অর্ডার, আমরা যা খুশি করতে পারি, এটাই ওনার দিক থেকে উত্তর, ওনার দিক থেকে অ্যান্সার। আমরা যখন বলছি স্যার কি রুল, কিসের জন্য আপনারা এই কথা বলছেন, সেই নিয়ে তার কোনো সদুত্তর বা কোনো রকমের কোনো জায়গা এখনো অবধি তিনি সুস্পষ্টভাবে রাখেননি। এবার চিকিৎসকরা কোন অবস্থান নেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি, যে সমস্যার জায়গাটা তুলে ধরছেন এই তিনজন চিকিৎসক, সত্যি তো তারা মেধার ভিত্তিতে কাউন্সিলিংয়ে যে পোস্টিংগুলো পেয়েছেন, সেই পোস্টিংগুলো যখন ফাইনাল লিস্ট হলো, সেই ফাইনাল লিস্টে তারা দেখলেন একেবারে পরিবর্তন হয়ে গেছে। আমি অর্ণবের কাছে আসবো। অর্ণব, এই পরিবর্তনটা তাহলে করতে হলো কেন? একদম ওয়ান লাইনার। না, এটা দেখুন, এটা মেডিকেল কাউন্সিলের তরফ থেকে পূর্ণাঙ্গ বিবৃতি আসুক, সেই বিবৃতি থেকে আমাদের নজর থাকবে।